জুলাই আন্দোলনের সময় থানায় হামলা এবং পুলিশ হত্যার বিচার হবে। পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়া হবিগঞ্জের মাহাদিও এবার আর রক্ষা পাবে না। বিচার হবে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘরে হামলাকারীদের। বলতো দেশে জুলাই যোদ্ধা, তাহলে তাকে আরো পেটাই। আক্রোশ নিয়ে সে তার গায়ে হাত তুলছে। অলস পড়ে থাকা ভবনটি এনায়েতপুর থানা ভবন। ৪ আগস্ট হাসিনা সরকারের পতনের দাবিতে চলা আন্দোলনে জনরোষে পড়ে সিরাজগঞ্জের এই থানা। সেদিন দুর্বৃত্তদের হামলায় মারা যায় ১৫ পুলিশ সদস্য। এবং বাংলাদেশে ৪০০-র বেশি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। কিভাবে তারা হত্যা হয়েছিল, কিভাবে তারা ক্লিয়ার কথা হচ্ছে জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই খুশি। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। তবে কি সত্যিই পুলিশ হত্যার তদন্ত শুরু হতে যাচ্ছে? বহুল আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শুরু হলে কি প্রথমেই গ্রেফতার হবেন জুলাই আন্দোলনের সামনের সারির একাধিক নেতা? আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হবিগঞ্জের মাহাদি হাসানের নামও। এমন গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন, পুলিশ হত্যার মতো স্পর্শকাতর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে কি পুলিশ হত্যার বিচার কার্যকরভাবে শুরু হবে? আর হলে তদন্তের আওতায় কারা আসবেন? রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। পুলিশ হত্যার বিচার আদৌ হবে কিনা, তদন্ত কোনো পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্টদের অবস্থান কি, এসব বিষয়ে বিস্তারিত জানতে দেখুন প্রতিবেদনের বাকি অংশ। অলস পড়ে থাকা ভবনটি এনায়েতপুর থানা ভবন। ৪ আগস্ট হাসিনা সরকারের পতনের দাবিতে চলা আন্দোলনে জনরোষে পড়ে সিরাজগঞ্জের এই থানা। সেদিন দুর্বৃত্তদের হামলায় মারা যায় ১৫ পুলিশ সদস্য। একসময় যেই থানার নাম শুনলে অপরাধীরা আতঙ্কিত থাকত, সেই থানায় এখন কোনো কাজ নেই। মূল ফটক বন্ধ, মাঝে শিক্ষার্থীরা পুরো যাওয়া ভবন সংস্কার করে, কিন্তু এখনো সেখানে কোনো কাজ শুরু হয়নি। ভবনের কক্ষগুলো ধ্বংসস্তূপ, থানার বাহিরে পুরো যাওয়া গাড়ির কঙ্কাল। এখন পাশের একটি ভাড়া বাসায় থানার কাজ চলছে সীমিত আকারে। সেদিনের বিক্ষোভে ছিলেন একাদশ শ্রেণীর ছাত্র হেলাল হাসান। তার গায়ে গুলি লাগে অসংখ্য। একটি বুলেট বের হলেও বাকিগুলো নিয়ে এখন কাতরাচ্ছেন তিনি। আমার শরীরে প্রথমে 2টা গুলি লাগে নাথপুর মন্ডলপাড়া থেকে ডান কানে, এক তরফায় তারা শুধু গুলি করতে থাকে। তার মধ্যে আমার হাজার হাজার ভাই বোনরা আহত হয়, নিহত হয়। হেলালের মতো আন্দোলনে গুলিবিদ্ধ এনায়েতপুরের অসংখ্য শিক্ষার্থী। তারাও জানালেন সেদিন কিভাবে কেন এনায়েতপুর থানায় আক্রমণ হলো। ক্ষোভ ছিল না। আমরা যখন সুস্থভাবে আন্দোলন করতে যাই তখন তারা অন্যায়ভাবে ঝুমকা গুলি চালাইতো, আমাদের ছোট ছোট ভাইদের ঝুমকা গুলি করে মারে ফেলায়। সকাল 10টার দিকে যখন আমরা মিছিলে খুবনি থেকে এনায়েতপুরের দিকে আসি, যখন আমরা থানার সামনে যাই, তখন আমাদের উপর অনেক অত্যাচার করেন। টিয়ারসেল গ্যাস এবং শটগান দিয়ে পিলেট গুলি এবং আমাদের উপর অনেক রকম অত্যাচার করে গুলি মারছে। ওই অবস্থায় দেখে আমি ঠিক থাকতে পারি না। এনায়েতপুরের মানুষের মুখে মুখে এখনো ৪ আগস্টের কথা। তারা আর কোনোদিন চায় না ৪ আগস্ট ২০২৪ সাল ফিরে আসুক। তবে আন্দোলনকারীরা বলছেন, আর কোন সরকার স্বৈরাচারী হলে আবারও রাজপথে নামবেন তারা। আবার যদি দেশকে যদি নিয়ন্ত্রণে যদি নিয়ে আসে, তাহলে আমরা আবার ছাত্ররা আবার রাজপথে নামবো। যে আমরা ছাত্ররা জীবন দিতে প্রস্তুত। হেলাল মাসুদরা বলছেন, আন্দোলনে যাওয়াতে যেই বাবা মা তাদের ঘরে আটকে রেখেছিল, তারা এখন গর্বিত সন্তানের এমন বীরত্বে। আর যারা তাদের হুমকি দিয়েছে, মারধর করেছে, সেই নেতারা এখন ঘর ছাড়া। আমার বাবা মা এখন তারা অনেক খুশি। এখন তারা অনেক খুশি হয়েছে যে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালাইছে। শনিবার এক সমাবেশে এনায়েতপুরে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, এনায়েতপুর বেলকুচি চৌহালি কামারখন্দ থেকে আগত। বার্তা দেন আইন নিজের হাতে না তুলে অন্যায়ের প্রতিবাদ করতে। আর এই বার্তায় খুশি এনায়েতপুরের মানুষ। জুলাই আন্দোলনের সময় থানায় হামলা এবং পুলিশ হত্যার বিচার হবে। পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়া হবিগঞ্জের মাহাদিও এবার আর রক্ষা পাবে না। বিচার হবে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘরে হামলাকারীদেরও। কয়েকদিন আগেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানার ওসির সঙ্গে তর্ক করেন জুলাই আন্দোলনের সমন্বয়ক মাহাদি হাসান। ভাইরাল হওয়া সেই ভিডিওতে মাহাদি বলেন, হবিগঞ্জে আমরা আন্দোলন করেছি, আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, আমরা এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। এই ঘটনার পর মাহাদিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যান মাহাদি। জামিন পেয়েই ফিনল্যান্ডের ভিসা করাতে ভারতে যান। ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফিরে আসলেও এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন মাহাদি। প্রকাশ্যে পুলিশ হত্যার স্বীকারোক্তি দিয়েও এভাবে স্বাধীনভাবে দেশ বিদেশে চলাফেরা করা বিরল ঘটনা। তবে আর বেশি দিন হয়তো এভাবে মুক্তভাবে চলতে পারবেন না মাহাদি। শুধু মাহাদি নয়, পুলিশ হত্যা সহ থানায় হামলা, পুলিশের স্থাপনায় হামলার ঘটনার বিচার হবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব ঘটনার তদন্তের ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। গত বুধবার শ্রীলঙ্কার আদালত সেদেশে 2022 সালে আন্দোলনের সঙ্গে জড়িত 12 জনের
মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। তাদের অপরাধ, তারা আন্দোলনের সময় সেদেশের এমপি অমর কীর্তি আথু কোরালাকে গণপিটুনিতে হত্যা করে। এই গণপিটুনির বিচার করেই আদালত আন্দোলনে জড়িত 12 জনকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। একইভাবে বাংলাদেশের আন্দোলনেও যদি কেউ সহিংসতা করে থাকে, হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা হত্যার মতো অপরাধ করে থাকে, তাহলে তারও বিচার হবে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ইউনূস সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। এছাড়া কারাগার থেকে যেসব বন্দী পালিয়ে গেছে তাদের ধরতে বিশেষ অভিযানও হতে পারে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। দাবিটা উঠেছিল অনেক আগেই। জুলাই আন্দোলনে মানুষ হত্যা ও নির্যাতনের যে তদন্ত জাতিসংঘ করেছে, সেই তদন্তটা ছিল 15ই আগস্ট পর্যন্ত। এর 10 দিন আগেই অর্থাৎ 5 আগস্টেই ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজেই 5 আগস্টের পরের হত্যা, নির্যাতন, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দায় অনেকটাই ইউনূস সরকার এবং ছাত্র জনতার উপরই এসে বর্তায়। পুলিশ সদস্যরা এসব ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য বারবার দাবি জানিয়েছেন। শুধু 5 আগস্টের পরে নয়, 5 আগস্টের আগেও কর্তব্যরত পুলিশ সদস্যদের উপরে হামলা, নির্যাতন এবং থানায় আক্রমণের বিচারও দাবি করেছেন তারা। তাদের যুক্তি ছিল, তারা শুধু ওপরের নির্দেশে নিজেদের দায়িত্ব পালন করেছেন। অনেক ক্ষেত্রে তারা থানার ভেতরেই ছিলেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে কমপক্ষে 13 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। রাজধানীর ভাটারা থানায় তো হামলা হয় 5 আগস্টের পরে। সব মিলিয়ে কমপক্ষে 44 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশের দাবি নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। 13টি থানাসহ পুলিশের মোট 216টি স্থাপনায় হামলা এবং ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের সদস্য এবং স্থাপনায় হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ড এবং অন্যান্য আলামত সংরক্ষণ করে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংকেত না থাকায় তদন্ত কার্যক্রম এগোয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, 1.5 বছর ধরে তদন্তে অগ্রগতি না হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে। এখন নতুন নির্দেশের পর সেসব আলামত পর্যালোচনা করে মামলা দায়ের এবং আসামি শনাক্তের কাজ শুরু হবে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। কিভাবে কারা হত্যা হয়েছিল, কিভাবে কারা, ক্লিয়ার কথা হচ্ছে, জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয়, সেক্ষেত্রে আমরা সবাই দোষী। নতুন সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, বিশেষ বার্তা এসেছে। কিন্তু যারা সরাসরি জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে তারা এখনো মুক্ত। ইউনূস সরকারের দায় মুক্তি অধ্যাদেশ তাদের জন্য একটি সুরক্ষা কাঠামো তৈরি করেছে, যার আওতায় তারা রাজনৈতিক প্রতিরোধের নামে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। এনসিপি এবং মব রাজনীতি এখনো চলমান, যা দেখিয়ে দেয় ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো শক্তিগুলো তাদের প্রভাব বজায় রাখতে সক্ষম। পুলিশ হত্যার বিচার হবে কি হবে না তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর। কিন্তু যে সরকার নিজেই মববাজ গোষ্ঠীকে রাজনৈতিক পরিচয় দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারা কি আসলে পুলিশ হত্যাকারীদের বিচার করতে চাইবে? পুলিশ হত্যার হোতা হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি এদেরকে ধরা হবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিতই থেকে যাচ্ছে। 2024 সালের জুলাই মাসে যখন রাজপথে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে তুলে হত্যা সন্ত্রাসের রাজনৈতিক খেলা শুরু হয়, তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্তবতা উন্মোচিত হয়েছে ভয়ঙ্কর ভাবে। সেই আন্দোলনের নামে সংগঠিত পুলিশ হত্যা, থানা দখল, অস্ত্র লুটপাট এবং মব সন্ত্রাসের ঘটনাগুলো আজ যখন আবার আলোচনায় আসছে, তখন প্রশ্ন উঠছে, সেই হত্যাযজ্ঞের মূল হোতারা কি আদৌ বিচারের মুখোমুখি হবেন কিনা? হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি, আক্তার, মাহফুজ আলম, এই নামগুলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, পুলিশের গোয়েন্দা তথ্যেও উঠে এসেছে হত্যা এবং নাশকতার পরিকল্পনাকারী হিসাবে। অথচ বিগত 18 মাসে এই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল খোলানো হয়েছে এবং সেই দলকে নির্বাচনে জিতিয়ে এখন বিরোধী দলে বসানো হয়েছে। ইউনূস সরকারের আমলে জারি হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ তাদেরকে দেয় আইনি দায় মুক্তি, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি কালো আইন। এর আগেও এই কালো আইন হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। শুধু তাই নয়, আমরা অপারেশন ক্লিন হার্টেরও দায় মুক্তি দেখেছিলাম। এই অধ্যাদেশের ফলে পুলিশ হত্যার মতো গুরুতর অপরাধগুলোকেও রাজনৈতিক প্রতিরোধ হিসাবে বৈধতা দেওয়া হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং সাংবিধানিকভাবে বিতর্কিত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হন, যদিও অভ্যন্তরীণ এবং অন্যান্য সূত্রগুলি বলছে এই সংখ্যাটি প্রায় 3 শতাধিক।
শুধু সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনে 13 জন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের 21টি থানায় হামলা করা হয়, 13টি থানা পুড়িয়ে ছাই করা হয়। এই হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত, সমন্বিত, সামরিক কায়দায় পরিচালিত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং থানা জ্বালিয়ে এসআই সন্তোষকে যেভাবে মারা হয়েছিল তার স্বীকারোক্তি সব জায়গায় ঘুরছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি ওই সত্যি সত্যি পুলিশ হত্যার বিচার হয় তাহলে কারা কারা ফেঁসে যেতে পারেন এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।